সম্মানিত সদে এখন বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক, দেশের বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল্লাহ আল মাসুম। উপস্থিত সুধী এবং অনলাইনে সারা বিশ্ব থেকে যারা দেখছেন সকলকে বাংলাদেশ থেকে জানাই সুপ্রভাত। আজকের আলোচ্য বিষয় হচ্ছে দেশীয় পণ্যের ব্যবহার। তার আগে আমি শুভেচ্ছা জানাই আমাদের সভাপতি শাহজাহান আবদালী, ছড়াকার, বিখ্যাত ছড়াকার, এবং উপস্থিত সকল অতিথিকে জানাই শুভেচ্ছা। প্রথমেই একটি গল্প দিয়ে শুরু করছি। আমরা যদি জাপানের দিকে তাকাই, জাপান যেহেতু একটি উন্নত রাষ্ট্র, আমাদের সামনে একটি উদাহরণ হিসেবে আসতেই পারে। জাপানের দিকে তাকাই, একদা এক বাঙালি ওনাদের এক প্রফেসরকে প্রশ্ন করেছিলেন, আচ্ছা আপনারা যে চালটা খান সেই চালটা যদি ইম্পোর্ট করে পাশের দেশ থেকে আনা হয় তাহলে তো দাম আর অনেক কমে যায়, আপনারা সেটা কেন করেন না? তখন সেই প্রফেসর উত্তর দিয়েছিল যে আমরা এটা করি না এই কারণে আমাদের কৃষকদেরকে আমাদের বাঁচাতে হবে। আমরা জানি অনেক কমে মূল্যে আমরা এটা ইম্পোর্ট করতে পারি, কিন্তু যে কোনো সময় যুদ্ধ বেঁধে গেলে বা কোনো একটা সমস্যার সৃষ্টি হলে, এটা দ্বীপ রাষ্ট্র, তখন আমাদের সকলকে না খেয়ে মরতে হবে। এবং তখন আমরা কৃষক কোথায় পাবো? আমরা তো গাড়ি উৎপাদন করে গাড়ি খেতে পাবো। তাই আমাদের কৃষকদেরকে ভর্তুকি দিয়ে হলো আমাদেরকে বাঁচাতে হবে। এই যে নীতিটুকু আমি মনে করি এটা এমন একটা ফিলোসফি, যে ফিলোসফি প্রতিটা দেশের প্রতিটি রাষ্ট্রপ্রধানকে সেটি হৃদয়ের অভ্যন্তর থেকে গ্রহণ করা উচিত। আমরা কি জানি যে আমাদের শুধু একটু স্বভাব, একটু আমাদের মানসিকতা, আমাদের একটু আচরণ যদি আমরা পরিবর্তন করি তাহলে আমরা ধনী হয়ে যেতে পারি? ধনী হওয়ার জন্য অনেক বেশি কিছু লাগে না, আমাদের মনস্তত্ত্বের একটু পরিবর্তন দরকার। কিভাবে সেটা সম্ভব? ধরেন আমরা যেসব জিনিসগুলো ইম্পোর্টেড আইটেমগুলো ব্যবহার করছি, আমরা সেই পণ্যগুলি ব্যবহার না করি যদি দেশি পণ্যগুলি ব্যবহার করি, কোয়ালিটিফুল পণ্যের তো আসলে বিকল্প পণ্যের অভাব নাই। আমাদের অনেক পণ্য সারা পৃথিবীতে ব্যাপক জনপ্রিয় এবং এগুলোর ডিমান্ড, চাহিদা এবং এগুলির গ্রহণযোগ্যতা অত্যন্ত উঁচু লেভেলের, উঁচু স্তরের। তাই আমি বলছি, যেহেতু আমরা আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য ব্যবহার করতে আমরা যেহেতু উৎপাদনে সক্ষম হচ্ছি, কেন আমরা নিজেদের পণ্য ব্যবহার করব না? আর আমরা যদি নিজেদের পণ্য ব্যবহার করি, বেনিফিট গুলো কি কি? আমাদের অনেক কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, উদ্যোক্তারা লুজার হবে না। নাম্বার 3, সরকার যখন ভ্যাট ট্যাক্স বেশি পাবে এবং আমাদের প্রোডাক্টগুলো আমরা এক্সপোর্ট করি, ইম্পোর্ট কমিয়ে সরকার যখন ধনী হবে, রাষ্ট্রের ধনী হওয়ার সাথে প্রতিটি ব্যক্তির ধনী হওয়া জড়িত অঙ্গাঅঙ্গিভাবে। কারণ আমি মনে করি প্রতিটি মানুষ হচ্ছে রাষ্ট্রের অঙ্গস্বরূপ, আর দেশ হচ্ছে নয়নমণি স্বরূপ। তো সেই ক্ষেত্রে আমি এইটুকু বলতে চাই যে যদি সরকার উন্নত হতে পারে, রাষ্ট্র যদি ধনী হতে পারে, সেক্ষেত্রে নাগরিক অনেক সুযোগ সুবিধা নতুন করে ওপেন করার সুযোগ তার হবে, যেগুলো তার হয়তো মানসিকতা আছে, অর্থের অভাবে পাচ্ছে না। এটা যখন করতে পারবে, প্রতিটি পরিবারে 5 থেকে 10,000 টাকা তাদের খরচ বেঁচে যাবে। ধরেন আপনার চিকিৎসা ব্যাপারটা যদি ফ্রি করে দেয়, আপনার শিক্ষা খরচটা যদি অর্ধেক করে দেয়, এভাবে অনেক দিক থেকে আপনাকে যদি রাষ্ট্র সেভ করে দেয়, তখন আপনার 5-10,000 টাকা কমে যাবে। এই টাকাটা ইনস্টলমেন্ট দিয়ে আপনি সহজেই একটা জমি কিনতে পারবেন। আবার ভাববেন না যে আমি জমির মার্কেটিং করছি, যেহেতু 700 বিঘা জমি কেরানীগঞ্জে প্রজেক্ট হচ্ছে, এটার অ্যাডভাইজার হিসেবে আমি আছি। এটা আসলে আমি বৃহৎ জনকল্যাণ নিয়ে আসলে কথাটা বলছি। আপনারা ইনস্টলমেন্টে একটা জমি কিনতে পারবেন, তাহলে আপনি 3 কাঠা জমির মালিক হতে পারছেন না, রাষ্ট্রকে সহযোগিতা করছেন না বলে। সেজন্য আমি বলি যে আসলে আপনাদের জনগণের ধনী হওয়ার সঙ্গে রাষ্ট্রের ধনী হওয়া অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি একটু ছোট্ট স্ট্যাটিস্টিক্স দিতে চাই। আমাদের বর্তমান যে যত জিনিস আমরা ইম্পোর্ট করি, তার মধ্যে তুলা এবং মোটরযান চায়না এবং ভারত থেকে সবচেয়ে বেশি ইম্পোর্টেড হয়ে থাকে। তাহলে আমাদের রাষ্ট্রের এখন উচিত মোটরযানের যে ইগুলো আছে, মোটরযানের যে পার্টস গুলো আছে, এগুলো তৈরির কারখানা স্থাপন করা, নাম্বার 1, এবং চাষিদেরকে তুলা চাষে উদ্বুদ্ধ করা। স্ট্যাটিস্টিক্স শুনলে আপনারা খুব অবাক হবেন। বাংলাদেশ ব্যাংকের
তথ্য অনুযায়ী গত 2021-22 অর্থ বছরে বাংলাদেশ 7,560 কোটি ডলারের পণ্য আমদানি করেছে। চীন থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি আমদানি করে শিল্প কারখানা, যন্ত্রপাতি, যেমন আমি বললাম। দেশটি থেকে গত অর্থ বছরে 425 কোটি ডলারের যন্ত্রপাতি আমদানি হয়েছে। তারপর সবচেয়ে বেশি আমদানি হয়েছে বস্ত্র খাতের কাঁচামাল, তুলা, যেটা আমাদের জন্য খুব ম্যান্ডেটরি একটা এলিমেন্ট এবং উপাদান। গত অর্থ বছরে 228 কোটি ডলারের তুলা আমদানি হয়েছে। এছাড়া 191 কোটি ডলারের ইলেকট্রনিক পণ্য, 137 কোটি ডলারের নীল কাপড়, 122 কোটি ডলারের কৃত্রিম তন্তু আমদানি হয়েছে। রপ্তানি ব্যুরোর তথ্য অনুযায়ী গত অর্থ বছরে বাংলাদেশ থেকে 5,208 কোটি ডলারের পণ্য রপ্তানি হয়। বিশ্বের অনেক নামি দামি শোরুমগুলোতে আমাদের তৈরি করা কাপড়, যখন আপনারা বিদেশে যাবেন দেখবেন H&M, হলমার্ক এবং বিভিন্ন যারা বিভিন্ন বড় বড় ব্র্যান্ড সবগুলোতে বাংলাদেশের তৈরি টি শার্টটা, ডেনিম প্যান্টটা, শুটা আপনি দেখতে পাবেন। আপনার গর্বে বুক ফুলে উঠবে যে বাংলাদেশ আসলে এতটা কৃতিত্বের অধিকারী যে আজকে ইউএসএ এসে, জার্মানি এসে, ইটালি এসে, কানাডা এসে আমার প্রোডাক্ট আমি এত দামে ক্রয় করতে বাধ্য হচ্ছি বা কিনতে পারছি। এটা আপনার দেশের জন্য একটা বড় গৌরবের ব্যাপার। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই, এখনো চীন, ভারত এবং পাকিস্তান থেকে 500 কোটি টাকার বস্ত্র পণ্য আমদানি হয়। আমি সরকারের কাছে একটি বিশেষ দাবি তুলে ধরবো, যেন বস্ত্র খাতে আমদানিটা বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা, যেখানে আমরা এতটা গৌরবের অধিকারী, আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ এবং বিশ্ব চাহিদা আমরা মিটিয়ে থাকি, আমাদের আসলে বস্ত্র খাতে কোনো ইম্পোর্ট করার প্রয়োজন নাই। আর বিলাসী দ্রব্য প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো বাংলাদেশে আমদানি করতে হলে ট্যাক্স যেন 7 গুণ বাড়িয়ে দেওয়া হয়, তাহলে মানুষ ডিসকারেজড হবে বাইরের জিনিসগুলো ব্যবহার করতে এবং দেশীয় পণ্য ব্যবহার করতে আগ্রহী হবে। আর আমি আসলে বক্তৃতাকে খুব বেশি দীর্ঘায়িত করব না। দেশকে ধনী করতে হলে কয়েকটি নীতি অনুসরণ করার পরামর্শ আমি রেখেছি। যেসব দেশের সাথে বাণিজ্য হবে আমদানির তুলনায় রপ্তানি বাড়াতে হবে, দেশে মোটর পার্টস তৈরি কারখানা তৈরি করতে হবে, তুলা চাষে উৎসাহী করতে হবে কৃষকদের, তৈরি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা দিতে হবে, বিদেশি বিলাসী পণ্যের উপর 7 গুণ ট্যাক্স ধার্য করতে হবে, খাদ্য পণ্যগুলো দেশে কৃষক বাঁচানোর স্বার্থে আমদানি কমাতে হবে, নিত্য পণ্য মূল্য কমানোর স্বার্থে কৃষকদের ইনসেনটিভ দিতে হবে। একটি কবিতা দিয়ে শেষ করছি আমার লেখা। কিনুন দেশীয় পণ্য নিজেরা ধনী হবার জন্য, এগিয়ে গেলে দেশ আপনি হবেন ধনী, আমরা সবাই অঙ্গ, দেশ চোখের মন। আপনাদেরকে ধন্যবাদ। ছবি নিয়েছেন?